আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের তৌফিক ভাইয়া। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ। তোমরা অলরেডি জানো যে আমি 22 তারিখ রাতে তোমাদের প্রথম অংশের একটা ক্লাস নিয়েছি, যেখানে আমি তোমাদের প্রথম অংশের সারাংশটা বা এই অধ্যায়টা কিভাবে আছে, অধ্যায়টার মূল ভিত্তি কি কি সব কিছু নিয়ে আলোচনা করেছে। এবার আজকে আমরা মেইন মানে অধ্যায়টার একদম গোড়া যেখানে আর কি শুরু হবে, মিডল জায়গাটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং লাইভেই তোমাদের জন্য 25টা এমসিকিউ এর এক্সামের ব্যবস্থা করছে। তো আশা করতেছি ক্লাসটা করলে তোমাদের সবার সুবিধা হবে। যারা লাইভ ক্লাস করবা তারা তো অবশ্যই ক্লাসে থাকবা, যারা রেকর্ড ক্লাস করবা তারা তো অবশ্যই পুরো ক্লাসটা করার চেষ্টা করবা, না হলে কিন্তু এই অধ্যায়টা বাকি থেকে যাবে। এবং তোমরা অলরেডি জানো যে এই অধ্যায় থেকে আমি সৃজনশীল কিন্তু 2টা আসার সম্ভাবনা তোমাদের সাজেশনে বলে দিয়েছি। ইনশাল্লাহ একটা তো আসবেই, আর একটা আসারও সম্ভাবনা আমরা ফেলে দিতে পারি না। আচ্ছা, যুক্ত হয়ে গেছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু যুক্ত হওয়া শুরু করছে, আমি একটু সময় নিব সবার আসা পর্যন্ত। সবাই আসলে আমাদের ধুমধারাক্কা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যালো হাই, টাটা, গুড বাই। আমাদের সাথে আফিয়া, সুমাইয়া, নিঝুম, আফরিন, কারিমা, মুনি, রুমান, পান্ডা, রুকায়া, মায়াবী কন্যা, ওমর ফারুক, জাকারিয়া, জুই, অনেকে যুক্ত হয়ে গেছে। তো আমি চাচ্ছি আরও একটু যুক্ত হোক, তারপরে শুরু করি, নয়তো ঝামেলাটা হচ্ছে এসে বলবে ভাই আবার পড়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমি আজকে যেটা চিন্তা করতেছিলাম, যেহেতু ক্লাসটা শুরু হয় না এখনো, আমি তোমাদেরকে একটু আউট অফ দ্য কনটেক্সট একটা জিনিস বুঝাই দেই। আচ্ছা, কলমটা কই গেল? সবাই যুক্ত হয়ে যাও। কেউ নাই ভাই? কলম প্লিজ, অথবা পেন্সিল, ওই রুমেই থাকে। পিয়াস, কলম বা একটা পেন্সিল, ওই যে পেন্সিলও আছে এই রুমে। আচ্ছা, আপনার ক্লাস সেরা, থ্যাংক ইউ সো মাচ মারিয়া। না, ক্লাস তো মিস দেওয়াই যাবে না, কারণ আমি আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, মেন ফ্যাক্ট তোমাদেরকে বলি, যেটা বলা শুরু করতে চাইছিলাম। খেয়াল করে দেখো যে আমি তোমাদের যদি আর কি মানে টিপিক্যাল মাস্টার হইতাম, আমি তোমাদের শুরু করতাম হচ্ছে 1 2 3 4 5 6 9 10। আমি তোমাদের চাইলে এই অধ্যায়গুলোও শেষ করাইতে পারতাম। আমি তোমাদের চাইলে এই 1 2 3 4 5 6 7 8 8টা অধ্যায় শেষ করাই দিতে পারতাম রিস্টার্টেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই 8টা অধ্যায় শেষ না করার কারণ, এই অধ্যায়গুলো তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, কিছু সমস্যা ফেস করবা কিন্তু পড়তে পারবা। কিন্তু আলটিমেটলি আমি 7 অধ্যায় চুজ করার অন্যতম কারণটাই ছিল যে তোমাদের অন্তত আমি একটা কঠিন অধ্যায় এমনভাবে শেষ করে দেই যে শেষ করাটার মাধ্যমে যাতে তুমি কি এখান থেকে যদি সিকিউ কমন আসে তাহলে তুমি সিকিউটা নিজের খাতায় তুলতে পারো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এই জন্যই মেইনলি 7 অধ্যায়টা চুজ করছি। 7 অধ্যায়ের মধ্যে ঝামেলাকর কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আমরা চাইলেই ওভারকাম করতে পারি না, কিংবা আমাদের বুঝতে সমস্যা হয়। ইনশাল্লাহ আমি তোমাদের আজকের ক্লাসও 7 অধ্যায়ের ওপর নিব এবং
আগামী ক্লাসটাও আমি 7 অধ্যায়ের উপর নিব। তাহলে ব্যাপারটা হবে কি যে তোমাদের 7 অধ্যায় আমি তিনটা ক্লাসে একটা অধ্যায় শেষ হবে। এবং তোমার এইচএসসি জীবনে কখনো এই 7 অধ্যায় নিয়ে আর ঝামেলা পোহাইতে হবে না। এইচএসসি জীবনে 7 অধ্যায় নিয়ে যত ঝামেলা ছিল সব ইনশাল্লাহ এই 3টা ক্লাস করলে, যে কেউ করলে এটা অন্তত সলভ হয়ে গেল। তারপরে তোমার প্রথম পত্র তোমার অলরেডি কভার হয়ে যাচ্ছে। এই জন্য একটু টেকনিক্যালি এটা পড়াই দিছি, যাতে তোমাদের সুবিধাটা একটু বৃদ্ধি পায়। এবং এই ক্লাসের শেষে আমরা যে এমসিকিউ এক্সাম দেব, মানে হচ্ছে লাইভ এমসিকিউ এক্সাম, এই লাইভ এমসিকিউ এক্সামটা খুব গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল রাখবা, এখানে যদি 20টা এমসিকিউ থাকে তাহলে সেফ পজিশন, আমি লিখে দেই এখানে সেফ পজিশনটা কত হবে। সেফ পজিশন মানে অন্য কিছু ভাবার দরকার নাই। 20, 25, 30, খেয়াল করে দেখো, সেফ পজিশন হচ্ছে 20-এর মধ্যে অন্তত পরিমাণে 18 পাইতে হবে, 25-এর মধ্যে পাইতে হবে 23 এবং 30-এর মধ্যে পাইতে হবে 28। খেয়াল করে দেখবা, তোমরা নিজেরাই সেলফ অ্যানালাইসিস করতে পারবা। FRB 4.1-এ তো প্রোগ্রেস বোর্ড থাকবেই বা ড্যাশবোর্ড থাকবেই, তারপরেও তোমাদের লাইভে এমসিকিউ এক্সামের মাধ্যমে কি হবে, সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারবা। যেমন কি বলতেছি, যদি ক্লাসে আমি 20টা এমসিকিউ পড়াই, 20-এর মধ্যে যদি তোমার 18 থাকে তাহলে বুঝবা যে তোমার এই অধ্যায়টা পড়া কমপ্লিট হয়ে গেছে, অথবা ভাইয়া যতটুকু পড়াইছে ততটুকু নিয়ে তোমার আর ঝামেলা নাই। এই অধ্যায় সম্পর্কে সবথেকে বড় টেস্ট হচ্ছে এটা। দ্বিতীয় কথা, যদি 25টা এমসিকিউ থাকে তাহলে 23টা এমসিকিউ পাইতে হবে। যদি 30টা এমসিকিউ এর এক্সাম হয় তাহলে হচ্ছে 28টা এমসিকিউ থাকবে। যেমন কি প্রথম দিন আমরা 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, এক্সাম করছি। দ্বিতীয় দিন আমরা 25টা, মানে আজকে 25টা, এরপরের দিন ইনশাল্লাহ 50টা এমসিকিউ এর মেগা মডেল টেস্ট পরীক্ষা হবে। তার মানে তুমি এই অধ্যায়টা পড়ছো কি পড়োনি, সেই টার্গেটটা তুমি নিজেই ফিল আপ করে রাখবা যে আমাকে অন্তত 28 পাইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি যদি 27+ পাই, না হবে না, তোমাকে 28ই পাইতে হবে। কারণ আমি সবসময় বলি যে তুমি যখন বোর্ড পরীক্ষায় 80 মার্ক এনশিওর করতে যাবে, অর্থাৎ তোমার 80 থেকে A+, তাই না? তাহলে 80 থেকে তুমি চিন্তা করো 28 মাইনাস করে দিলা। তুমি খুব জেনারেলি চিন্তা করে রাখো যে ভাইয়া আমি 80-র মধ্যে থেকে 28 বাদ দিয়ে দিলাম, তাহলে চিন্তা করে দেখো থাকে কত, 80 থেকে 70, 10 গেল, 70 থেকে 60 আরো 10 গেল, বাকি থাকলো 8। তাহলে তোমার দরকার কত, 52 মার্ক হচ্ছে তোমার সিকিউ অ্যানালাইসিস করাবে। 52 মার্ক তোমাকে সিকিউ অ্যানালাইসিস করাবে। এখন তুমি যদি ভাইয়া 80-র মধ্যে পাও হচ্ছে মাত্র 20, তাহলে তোমাকে এখানে তুলতে হচ্ছে কত, এখানে তুলতে হচ্ছে 60, আর এখানে তুলতে হচ্ছে কত, 52। সিকিউ লেখায় 60 পাওয়া মানে কিন্তু অনেক বেশি মার্ক। সিকিউতে 60 কিন্তু সবাই পাবে না। যারা রিটেন ব্যাচের এক্সামগুলো দিবে, বাসায় সেলফ প্র্যাকটিস করবে, লেখার অভ্যাস আছে, লেখাটা ভালো আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে সিকিউতে 60 আসবে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ পার্সন কখনো 60 পাবে না। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের A+ নিশ্চিত করতে সব থেকে বড় যে ট্রিক্সটা কাজ করবে সেটা হচ্ছে এমসিকিউ মার্ক। এই জন্য আমরা কি করব, আমরা সেলফ অ্যাসেসমেন্টে যে একটা পিক নাম্বার ধরে রাখবো যে আমাকে 30-এর মধ্যে 28 এনশিওর করতে হবে। তাহলে 30-এর মধ্যে থেকে 80-র মধ্যে থেকে 28 তুমি ভাগ করে দিলা, তাহলে থাকে 52। তাহলে সিকিউতে তুমি যদি 52 মার্ক পাও তাহলে আলটিমেটলি তোমার A+ চলে আসছে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? সবাইকে কি বুঝাইতে পারছি যে আসলে নাম্বারটা কিংবা একটা সাবজেক্টের মেরিট লিস্টে ঢুকতে সহজ পদ্ধতি কিভাবে হয়? সবাই কি বুঝছো তোমরা? হ্যালো, যারা হ্যালো দিছো সবাইকে হ্যালো, যারা হাই দিছো সবাইকে হাই, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা বাপ মানে ক্লাস করতেছো তাদেরকে আর কি বলবো, তোমরা একটু পরে ধরা খাবা। আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি তাহলে। গতদিন আমরা পড়ছিলাম কোন পর্যন্ত? আমরা গতদিন পড়ছিলাম হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের ভাগ পর্যন্ত।
আজকে আমরা কি পড়বো, পরোক্ষ গণতন্ত্রটা কি জিনিস, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আজকে জানতে হবে। পরোক্ষ গণতন্ত্র কি হবে সেটা আজকে আমরা আলোচনা করব বা আজকে আমরা জানবো। ভাইয়া আমার নাম নেন নাই, আমি কি আকিকা করতেছি যে এটা গরু ধরে আছি? আল্লাহু আকবার, রুকাইয়া এটাকে আকিকা করতেছি নাকি রে? বুঝলাম না ঘটনা। আসো শুরু করি আমরা। পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, এখানে কি বললাম আমি, যে পরোক্ষ গণতন্ত্র কথাটা বললাম। পরোক্ষ শব্দের অর্থ কি, একের মাধ্যমে অন্য, অর্থাৎ তুমি করতেছো না, তোমার মাধ্যমে কেউ করতেছে। সাপোজ ধরো কি, এই যে এই হচ্ছে তোমার বান্ধবী, ঠিক আছে, এই হচ্ছে তোমার বান্ধবী, বা ধরো এই এটা হচ্ছে রুকাইয়া, মানে যে কমেন্ট করলো আর কি, এটা হচ্ছে রুকাইয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে রুকাইয়া, ও এখন প্রেম করতে চায়। যেহেতু ও প্রেম করতে চায় সেহেতু শিহাব লেখছে, এটা কি কাজ হচ্ছে ভাই, তার মানে শিহাব, তাহলে ও কার সাথে প্রেম করতে চায়, এটা হচ্ছে শিহাবের সাথে প্রেম করতে চায়, ঠিক আছে। এটা হচ্ছে শিহাব, আর চুলগুলো স্পাইক করা, ঠিক আছে, এটা হচ্ছে শিহাব। এখন কথা হচ্ছে রুকাইয়া সরাসরি শিহাবকে বলতে পারতেছে না যে আমি তোমাকে পছন্দ করি, কয়দিন পরে দুজন একসাথে মারা খাবো, মানে কি জীবন যুদ্ধে হেরে যাবো আর কি। এখন কথা হচ্ছে কি, যে ভাইয়া আমি তো ডিরেক্ট বলতে পারছি না, মিডল ম্যানের এখন দরকার আছে, যে কি করবে, প্রেম লাগাই দিবে। দুনিয়া সব জায়গায় দেখবা দুইজন প্রেম করতেছে, তিনজন থার্ড পার্টির মাধ্যমে কয় না আমি বলতে পারবো না, তুই যে দিয়ে দে, এটা থার্ড পার্টি মিডল ম্যান, ওর মাধ্যমে কি করে দুজন প্রেম করবে। তাহলে এখন দেখো, এই যে প্রেমের আত্মকথা বা প্রেমের জীবন কাহিনী, এই জীবন কাহিনীর মাঝখানটাকে একটা নিষ্ক্রিয় ব্যক্তি, ধরো এটা হচ্ছে একটা রিক্সাওয়ালা, ঠিক আছে, এটা একটা রিক্সাওয়ালা, ঠিক আছে, রিক্সাওয়ালা এটা, ঠিক আছে। এখন এই কি করলো, এর মাধ্যমে শিহাবের কাছে পৌঁছাইলো। এই যে দেখো, একটা মাধ্যমে পৌঁছাইলো, এই মাধ্যমে পৌঁছানোটার নামকে আমরা পরোক্ষ পদ্ধতি বলতেছি। তাহলে এখানে কি হচ্ছে, যে আমরা প্রত্যক্ষ পদ্ধতি থেকে হচ্ছে সরাসরি ভোট করতেছি, আর পরোক্ষ পদ্ধতির ব্যাপারটা হচ্ছে কি একজনের মাধ্যমে আমরা তৈরি করতেছি। খেয়াল করে দেখো, এটা টোটালি ফাহ। আধুনিক প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। নির্বাচিত প্রতিনিধিগণ সরকার যেন সবসময় জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। প্রত্যক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কার্যকারিতা দেখা যায়, যেমন কি 1 হচ্ছে গণনির্দেশ, 2 গণ উদ্যোগ, 3 পদচ্যুতি, 4 হচ্ছে গণভোট। কিছুদিন আগে আমরা গণভোট করলাম, এখন যে জিনিসগুলো ক্লিয়ার হবা, খেয়াল করে দেখো। এক দেখো গণভোট, খেয়াল করে দেখো গণভোট কি বলতেছে, সাংবিধানিক আইন বা সাধারণ আইন সংক্রান্ত কোনো আইন পরিবর্তন সংশোধনের জন্য জনমত গ্রহণের প্রয়োজন দেখা দিতে পারে, একে বলা হয় গণনির্দেশ। সুইজারল্যান্ডের সংবিধানের কোনো আইন পরিবর্তন বা সংশোধনের জন্য গণনির্দেশ অবশ্যই গ্রহণ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, গণনির্দেশের সাথে বাংলাদেশ কি কানেক্টেড, গণনির্দেশের সাথে বাংলাদেশ কি কানেক্টেড? এখন কথা হচ্ছে ভাইয়া না, গণনির্দেশ কখন বলতেছে, যখন হচ্ছে কি সাধারণ আইন এবং সাধারণ মানে সাংবিধানিক আইন, দুইটা আইন পরিবর্তন করতে জনগণের ভোট দরকার। কিন্তু বাংলাদেশে কি জনগণের ভোটের দরকার আছে আইন পরিবর্তন করতে? এক কথায় না, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী 2/3 সংসদ সদস্য যদি মত দেয় তাহলে সংবিধান আইন সংশোধন করা যায়। তার মানে এখানে কিন্তু এমপিদের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু নর্মাল পিপলের কথা বলা হচ্ছে না। তার মানে বলতেছি গণনির্দেশ আমাদের সাথে কানেক্টেড না, তবে এটা সুইজারল্যান্ডের সাথে কানেক্টেড। তাহলে একটা উদাহরণ মাথায় রাখবা কি, গণনির্দেশ সমান সমান হচ্ছে সুইজারল্যান্ড। সুইডেন, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম ইত্যাদি প্রভৃতি দেশে গণনির্দেশ প্রচলিত রয়েছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর, মানে এটা বলতেছে সোভিয়েত যখন ভাগ হয় নাই সেই সময়কার প্রেসিডেন্ট যে কোনো অঙ্গরাজ্যের অনুরোধক্রমে কোনো গণনির্দেশের ব্যবস্থা করতে পারত। 2 নাম্বার কি, গণ উদ্যোগ মানে কি আমরা উদ্যোগ নিলাম, যেমন কি দেখো খেয়াল করো, আইন প্রণয়ন বা আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণ উদ্যোগ বলে। মানে কি বলতেছে, এবার জনগণ নিজেই কি করতেছে, জনগণ নিজেই হচ্ছে বলতেছে যে আমাদের আইনটা পরিবর্তন করার দরকার আছে। তাহলে কি হচ্ছে, এটাকে বলতেছি আমরা গণ উদ্যোগ মানে কি জনগণ। এই গণ বলতে কাকে রিলেট করে, জনগণকে রিলেট করে। জনগণ বলতে কাকে, দেশের সব মানুষ, দেশের 18 কোটি মানুষ,
এদেরকে আমরা কি বলতেছি? গণ উদ্যোগ বলতেছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে 19টি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডের এই ব্যবস্থার প্রচলন রয়েছে। এরপরে খেয়াল করো গণচ্যুতি। গণচ্যুতি কাকে বলতেছি আমরা? মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে জনপ্রতিনিধিকে আস্থাভঙ্গ কিংবা গণবিরোধী কাজ হওয়ার কারণে অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ পদ্ধতিকে পদচ্যুতি বলা হয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা কি করলাম যে হাসিনার মেয়াদ তো ছিল, 24 ইলেকশন করছে, 24 থেকে শুরু করে 28 পর্যন্ত তার মেয়াদ ছিল, 29 সালে আমরা ইলেকশন পাইতাম, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে জনগণের আস্থা হারানোর কারণে আমরা যে পদচ্যুতি করাইলাম, তাহলে এটাই হচ্ছে আমরা পদচ্যুতি নামে খ্যাত। হাসিনার কথা মনে রাখবা। এরপরে লাস্টে দেখো গণভোট। কোনো একটা ডিসিশন নিতে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করাইতে আমরা যখন জনগণের কাছে শুনতে চাই, সে জনগণের কাছে শুনতে চাওয়াকে আমরা গণভোট বলতেছি। যেমন কি জুলাই সনদ, যেমন কি জুলাই সনদ। খেয়াল করে দেখো, জুলাই সনদের ব্যাপারটাই আমরা কি বলছি? হয় হ্যাঁ ভোট দিবেন, না হলে না ভোট দিবেন। হ্যাঁ ভোট মানে কি? জুলাই সনদ বাস্তবায়ন হবে। না ভোট মানে আমি না ভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি না। তার মানে চারটা জিনিসই আমাদের সাথে কানেক্টেড। এখন কথা খেয়াল করো, এই চারটা জিনিসের যে কোনো একটা যদি উদ্দীপকে আসে এবং বলে যে পরোক্ষ গণতান্ত্রিক পদ্ধতিটা প্রত্যক্ষভাবে কিভাবে সমাজে বিস্তার লাভ করে কিংবা রাষ্ট্রে বিস্তার লাভ করে, তাহলে উত্তরটা হচ্ছে কি এই চারটা টপিকই তোমাকে সুন্দর করে লিখে দিতে হবে। এই চারটার বাইরে যদি না রাখো তাইলে তুমি সেখানে মার্ক পাবা না, কারণ এটা কি খুব স্পেসিফিক উত্তর। তোমার বাপের নাম জানতে চাইছে, সাপোজ তুমি গেছো, বলছে তোমার বাপের নাম কি? তুমি কি বলবা যে করিমউদ্দিন গ্রামের 101 নম্বর বাসার বাড়ির মুখ্য কর্তা সলিমউদ্দিন আমার বাপ? না, তোমাকে বলছে তোমার বাবার নাম কি, তুমি ডিরেক্ট বলবো সলিমউদ্দিন আমার বাপের নাম, হিসাব শেষ। তার মানে তোমাকে সব প্রশ্নের উত্তর ঘুরাই লেখা যাবে না, সব প্রশ্নের উত্তরে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এটা লেখা যাবে না। সবাই কি ক্লিয়ার? এটা নিয়ে কোনো ঝামেলা আছে? জিহান ভাইয়া কমেন্ট করছে যে আমি কি ক্লাস করতে পারবো কিনা, ওরা আমাকে ক্লাসে নিচ্ছে না। অফিসের বাইরে থেকে অফিসের ভেতরে ক্লাসের মাঝখানে এরকম ডিস্টার্ব করার কারণে তোমাদের জিহান ভাইয়া 3বার বিয়ে দেওয়া হবে। দেশের 3 কোনায় 3বার বিয়ে দেওয়া হবে, যেন সারা বছর শুধু ট্যুর দিতে থাকে। প্রতিশোধ নেওয়া হবে। অনেকে হ্যাঁ ভোট না দিছে, প্যারা নাই এটা নিয়ে। খেয়াল করে দেখো 4 নাম্বারটা বলছে গণভোট বা জনমত কি সাধারণ কোনো রাজনৈতিক বিষয় নির্ধারণ কারণে জুলাই সনদটাকে একটা রাজনৈতিক বিষয় জন্য কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ জুলাই সনদে কিন্তু সংবিধান সংশোধনের বিষয়টাও আছে, তখন তাকে জনমত নির্ধারণ বা কোনো কোনো সময় গণভোটও বলা হয়ে থাকে। অর্থাৎ কি, যে আমরা যে একটা সাংবিধানিক পরিবর্তন করতেছি, সেই সাংবিধানিক পরিবর্তনটা করার সাথে জনগণ একমত কিনা সেই জিনিসটা জানতে চাওয়ার নামই হচ্ছে গণভোট। অর্থাৎ কি, ঐকমত কমিশন জুলাই সনদ গত 1.5 বছর ধরে তৈরি করছে। নির্বাচনের সময় আমাদেরকে বলছে যে জনগণ আপনারা কি আমাদের সাথে একমত কিনা, অর্থাৎ ঐকমত কমিশনের দ্বারা তৈরি জুলাই সনদটা আছে, সেই জুলাই সনদটা আমরা যে বাস্তবায়ন করব, আপনি কি আমাদের সাথে একমত, মানে আপনি কি কবুল নাকি নন কবুল? তখন জিহান ভাই বলতেছে কবুল, 3 বিয়েই কবুল। তাহলে এটা কি হয়ে গেল? জিহান ভাইয়ের 3টা বিয়ে হয়ে গেল, গণভোটটাও হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, এবার কি সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের এখানে সুবর্ণা শিকদার বলছে না ভাইয়া 4টা বিয়ে করলেই কবুল হতো। তার মানে ঠিক আছে, সুবর্ণা 4 নাম্বারটা দিয়ে দিলাম, যাও। তৌফিক ভাইয়ের মনটা দেখো, কমেন্টে বলছো, দিয়ে দিছি। জিয়ান ভাইয়ের 4টা বিয়ে হবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নিক। এবার খেয়াল করে দেখো, এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে FRB 4.1। তোমরা যারা এখন পর্যন্ত ইনবক্সে মেসেজ দিয়ে পাগল করে ফেলতেছো, তারা প্রি বুকিং এর লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে, তোমরা প্রি বুকিং করো। তোমরা ভাইয়াদের মেসেঞ্জারে, ভাইয়াদের ইনবক্সে সারা দিন ডিটেল চাইলেও হবে না, তোমাদেরকে প্রি বুকিং আগে করতে হবে। প্রি বুকিং করলে তোমরা ছাড় পাবা, এটা হচ্ছে নগদ কথা, বুঝতে পারছো? প্রি বুকিং ভালো মতো না করলে
পরে যা বলবা হবে না। যারা যারা লাস্ট পর্যন্ত ভর্তি হয়েছে সবাই প্রি বুকিং করেই ভর্তি হয়েছে। প্রি বুকিং হচ্ছে মেইন রুল। তো প্রি বুকিং করতে হবে করতে হবে করতে হবে, ঠিক আছে? বাকি বিস্তারিত তারপর বলবো। এবার আসো একনায়কতন্ত্র, অর্থাৎ খেয়াল করো জিহান ভাই যে কোনো জায়গায় একনায়কতন্ত্র রাখে। তারা কি বলে, বউকে ডমিনেট করে অনেক বেশি, না তোমার নড়া যাবে না। আমার বউ একটা চাপায়ে, একটা কক্সবাজার ঘুমধুমে, আর একটা হচ্ছে ধরো নীলফামারী ডুমরে, 3 জায়গায় 3টা রাখছি আমি, দেশের 3 কোনায় 3টা। তাই 3 কোনায় রাখার কারণে তুমি বলবা যে না আমি চাপাই যাইতে পারবো না, আমি ডুমর যাইতে পারবো না, এটা তো হবে না, ডমিনেট করা যাবে না। একনায়কতন্ত্র থেকে জিয়ান ভাই যা বলবে সেটাই সত্য। আমাদের টপিক আজকে জিহান ভাই। তাহলে কি বলতেছে, গণতন্ত্রের বিপরীত, তার মানে যে কোনো বউ যে কোনো সময় আবদার করতে পারবে না, আমি যা দিব সেটা খাইতে হবে তোকে। গণতন্ত্রের বিপরীত হচ্ছে একনায়কতন্ত্র। এখানে কি এক ব্যক্তি, দল, সংগঠনের শাসন, অর্থাৎ কি 3টা ওয়াইফ, ব্যক্তি কয়টা 3 ভার্সেস 1। তাহলে এখানে কি বলতেছে, এক ব্যক্তির দল সংগঠন এর শাসন ব্যবস্থা থাকবে। তার মানে এখানে হচ্ছে কি এই জায়গাটায় বুঝতে হবে আমাদেরকে যে এখানে দ্বিতীয় ব্যক্তি অনুপস্থিত। দ্বিতীয় ব্যক্তি বলতে কাকে বোঝাচ্ছে, এখন সংবিধানের ভাষায় আসো ভাইয়া, দ্বিতীয় ব্যক্তি কাকে বোঝাচ্ছে? দেখো গণতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি এখানে বহুদলীয় ব্যবস্থা আছে। বহুদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায় ভাইয়া? 6 অধ্যায়ের পড়া। বহুদলীয় ব্যবস্থা বলতে যেখানে অনেকগুলো দল থাকবে। বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা হচ্ছে 51টা। 51টা দলেরই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মানে খেয়াল করে দেখো, তাহলে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, তার মানে এখানকার নির্বাচন ব্যবস্থায় আমরা কাকে পাচ্ছি? বহুদলীয় ব্যবস্থা পাচ্ছি। খেয়াল করে দেখো সমস্যাটা কোথায়। এই বহুদলীয় ব্যবস্থা কোথায় আসছে? গণতন্ত্র থেকে আসছে। আর গণতন্ত্রের ঠিক 180 ডিগ্রি বিপরীতটা হচ্ছে কি একনায়কতন্ত্র। যেখানে কি, যেখানে দল থাকবে একটা, এখানে দল আছে অনেকগুলা, সংগঠন থাকবে একটা, এখানে সংগঠন আছে অনেকগুলা, এখানে ব্যক্তি আছে একটা, আর এখানে ব্যক্তি হচ্ছে অনেকগুলো, 51টা দল, 51টা প্রধানমন্ত্রী। এটা হচ্ছে একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের সব থেকে বড় বিপরীত অংশ। কি হয়েছে ভাইয়া? আমার বাড়ি নীলফামারী ডোমর। তুমি তাহলে ক্লাসে কি করতেছ? তুমি জিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ক্লাসে তোমাদের ক্লাস করে কি করবা? তুমি জিয়ান ভাইয়ের যোগাযোগ করো, তাহলে হয়ে যাবে। সবসময় তো দেখোই কত অ্যাক্টিভ একটা মানুষ, খুব ভালো মানুষ জিয়ান ভাই। মনটা অনেক পরিষ্কার রে, মনটা অনেক পরিষ্কার রে। 4টে বিয়ে এমনি দিতেছি রে, মনটা পরিষ্কার রে, মিস করিস না, পুরো 1-এর ক। তোমরা সবাই এটা জিয়ান ভাইকে পাঠিয়ে দিবা, বুঝছো? আমি এটা লিখে দেই, জিহান মানে 1-এর ক, ঠিক আছে? জিয়ান ভাই মানে কি 1-এর ক, মানে কি এ ক্লাস পাত্র। আচ্ছা আমরা পরবর্তী টপিকে আসি, খেয়াল করে দেখো। এবার আমরা বললাম কি মূল মটোটা কি, অর্থাৎ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল মটোটা কি। খেয়াল করে দেখো, এখানে একটা জাতি, একটা দল, একটা নেতা, অর্থাৎ কি এটা একটা জাতি, সাপোজ এটা একটা দেশ, এটার ভেতর কি একটাই দল থাকবে, একটাই নেতা থাকবে। যেমন কি তার এই দেশটার নাম হচ্ছে জার্মানি। তারা জার্মানিতে একটা পার্টি কে ছিল, নাৎসি পার্টি ছিল তারা, ঠিক আছে? নাৎসি পার্টি তাদের ছিল। আচ্ছা এখন এই পার্টিটার হেড কে ছিল? এই পার্টিটার হেড ছিল হচ্ছে হিটলার, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেছি কি যে আমাদের একনায়কতন্ত্রটায় কি হবে, অনেকগুলা দলের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু কিন্তু এখানে রাজত্ব করবে শুধু শেখ হাসিনা। মুছে লাভ নাই, স্ক্রিনশট নিছে, আমি তো স্ক্রিনশট নেওয়ার জন্যই লিখছি। পোলাপাইন আমার থেকে বেশি চালাক হয়ে গেছে মনে হচ্ছে। আসো বৈশিষ্ট্য কি কি খেয়াল করে দেখো, এখানে একদলীয় শাসন থাকবে, এখানে বল প্রয়োগ থাকবে। যেমন কি একদলীয় শাসন ব্যবস্থা যখনই আসবে তখনই তোমরা কি দেখবা, তোমরা বেগুনি আপার দিকে খেয়াল করবা। বেগুনি আপা কোনটা বুঝতে পারছো তো? বেগুনি আপা
কিংবা হচ্ছে কুমড়ার কাবাব বলছিল, তাই না? ও সরি, কাঁঠালের কাবাব, সরি, কাঁঠালের কাবাব আপা। ঠিক আছে, তোমরা বেগুনি আপা কিংবা কাঁঠালের কাবাব আপার দিকে খেয়াল করবা। বল প্রয়োগ থাকবে, একক আদর্শ, তার মানে কি হাসিনাকে মানতে হবে, এটাই হচ্ছে তার আদর্শ ছিল। প্রহসনমূলক আইনসভা হবে, ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ, তার মানে কি সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকবে, এটাই কি বলা হচ্ছে। এরপরে উগ্র জাতীয়তাবাদ, মানে কি আমরাই সেরা, এই টাইপের, যেমন কি হিটলার ছিল গণতন্ত্রের বিরোধী, তারা কি গণতন্ত্রকে সাপোর্ট করতো না, গণতন্ত্রকে কি করতো না, সাপোর্ট করতো না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একনায়কতন্ত্রের এটা বৈশিষ্ট্য। এবার আসো এর দোষগুলা কি কি খেয়াল করে দেখো। দায়িত্বশীলতার অভাব, তারপর হচ্ছে বিপ্লবের আভাস থাকে, দুর্নীতির প্রভাব থাকে, সাম্য বিরোধী থাকে, গণতন্ত্রের মৃত্যু হয়, স্বৈরাচার তৈরি হয়, উগ্র বর্ণবাদ তৈরি হয়ে যায়। খেয়াল করে দেখো, তুমি যদি ভালো করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা পড়ো তাহলে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা তোমার হাতের নাগালে চলে আসবে। যদি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পারো তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তোমার হাতের নাগালে চলে আসবে। তার মানে কোনো একটা টপিক তুমি যদি উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পড়ো তাহলে ওটার সাইড টপিক যেটা হচ্ছে বা ওটার অপোজিট টপিক যেটা হচ্ছে সেটা তোমার কমপ্লিট হয়ে গেছে। সবাইকে বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি তারা কমেন্টে লিখবা একের ক। যারা বুঝতে পারছি তারা কমেন্টে লিখবে একের ক। কত সুন্দর করে বুঝিয়ে দিতেছে, এই জন্যই তো বলি জলদি FRB 4.1 কোর্সে ভর্তি হও, আরো সুন্দর করে বুঝাই দিব। আচ্ছা এবার আসো আমরা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা কি আলোচনা করব? এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। আচ্ছা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থাটা এটা একটা ঝাপসা ধারণা আমরা গতদিন দিছিলাম, ঠিক আছে? আজকে এটার বিস্তারিত ধারণা এখন তৈরি করব। খেয়াল করে দেখো, যারা যারা একের খ লেখছো তোমাদের নাম আজকে থেকে বিবাহিত। যারা যারা একের খ লেখছো তোমাদের নাম আজকে থেকে বিবাহিত, আর যারা ক লেখছো তারা হচ্ছে সিঙ্গেল, তারা হচ্ছে ভালো মানুষ আমার মতো। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি বলছে খেয়াল করো। এককেন্দ্রিক সরকার বলতে এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। কি বলছে সহজভাবে শোনো, এক শব্দে এখানে কিন্তু প্রকাশ করে দিছে। ক্ষমতা একটা জায়গায় থাকবে, যেমন আমাদের একটা জায়গা কোনটা? ঢাকা। আমাদের সংবিধান কোথায়? ঢাকায় আছে, কারণ ঢাকা হচ্ছে আমাদের একমাত্র আসন যেখান থেকে কি হয় সংবিধান পরিচালনা হয় কিংবা বাংলাদেশ পরিচালনা হয়। খেয়াল করে দেখো সেখানে কিন্তু সব ক্ষমতা আছে, কারণ এখানেই প্রধানমন্ত্রী থাকে। আমাদের কি ব্যবস্থা? আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক স্বাধীনতা ভোগ করতে পারে না। গোটা দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয় বলে এই ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলা হয়। অর্থাৎ কি একটা নির্দিষ্ট বা সেন্ট্রাল পয়েন্ট থেকে সারা দেশটা পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। অধ্যাপক ডাইসি এর মতে এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। কি বলতেছে? চূড়ান্ত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। যাদের যাদের ক্লাস আটকায় গেছিল তারা হচ্ছে একটা করে মুরগি। এখন তোমরা বলো কাদের কাদের ক্লাস আটকায় গেছিল? যাদের যাদের ক্লাস আটকায় গেছিল এবং কমেন্ট করছে যে আমার ক্লাস আটকায় গেছিল ভাইয়ার নেটের সমস্যা, তারা হচ্ছে মুরগি। এখন কমেন্ট করো কাদের কাদের নেট আটকায় গেছিল, আমি একটা কমেন্ট পড়ি।
ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের রিয়াকশন অনেক ভালো। দেখো তাহলে এখন আমরা কি উদাহরণটা দিব, এখন আমরা উদাহরণ দেবো কাকে নিয়ে, আমরা এখন উদাহরণ দেব লামিয়া জুইকে নিয়ে, আমরা এখন উদাহরণ দেব। খেয়াল করো, লামিয়া জুইকে নিয়ে এখন আমরা উদাহরণ দিব। এখন আমরা, তোমরা তো অনেকেরই ঝামেলা ছিল, মানে তোমরা তো অনেকে, মানে লামিয়া জুই হচ্ছে তোমাদের মুরগিদের হেড। তো খেয়াল করে দেখো ঝামেলা হয়েছে কি, আমরা এক কেন্দ্রিক সরকার মুরগির মাধ্যমে বুঝবো। এখন খেয়াল করে দেখো ব্যাপারটা কি, এক কেন্দ্রিক সরকার মানে কি, একটা টক্সিক গার্লফ্রেন্ডের মতো। কি এরকম টক্সিক গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে, টক্সিক জিএফ, যার কাছে কি সমস্ত ক্ষমতা, মানে বয়ফ্রেন্ড টাইমলি আসছে থাপ্পড় মারছে, বয়ফ্রেন্ড টাইমলি আসেনি তাও থাপ্পড় মারছে। কিছু মুরগি দেখবা যাদের দেখবা খাই কম, শরীরে গোস্ত কম, কিন্তু যেই ধরতে যাবা তাহলেই দেখবা এক গাছ থেকে চিল্লে আরেক গাছে চলে যাচ্ছে। মানে আরো মুরগি আছে এলাকায়, কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে ও হচ্ছে চিন্তা করছে না গায়ে গোস্ত না থাক, খাই আমি কম হই, কিন্তু দৌড়াবো আমি একের ক। তাহলে ওর কাজটা কি, ওর কাজটা হচ্ছে কি, ওর কাজটা হচ্ছে খালি দৌড়ে বেড়ানো। ও কি হতে পারে, স্বৈরাচার হতেও পারে, মানে মুরগি স্বৈরাচার হয়ে গেছে সাপোজ। কারণ কি কিছু মুরগি আছে দেখবা, তোমরা যারা মুরগি পালো তারা খেয়াল করবা যে কিছু মুরগি আছে তাদেরকে ধরা যায় না। তুমি ভোরে উঠবা তাও দেখবা বাইরে গেছে, সন্ধ্যার সময় দেখবা দাঁড়ায় আসো ওই গাছের উপরে উঠে আছে, ও আর নামে না, এবং সকালে উঠে ওকে টোপ দিবা ও আগেই চলে গেছে। মানে ওর ইন অ্যান্ড আউট টাইমে তুমি ওকে ধরার কোনো উপায় নাই। তো এক কেন্দ্রিক সরকারগুলা অতি সহজেই কি হয়, ডমিনেটর হয়ে যায়। কিভাবে, স্বৈরাচার হয়ে যায় তারা। সকল ক্ষমতা তার কাছে আছে, সকল ক্ষমতা তার কাছে আছে। যেমন জুয়ের কাছে সকল ক্ষমতা আছে, সে কি করবে, কোনো একটা সময় যে ক্ষমতার মিস ইউজ করবে। মানে তার কাছে পাখা আছে ঠিক আছে, দুটা পা আছে ঠিক আছে, ওর উচিত ছিল মালিকের কাছে ধরা দেওয়া, কিন্তু ও কি করতেছে, ও হচ্ছে মুরগি, ও হচ্ছে দৌড়ে বেড়াচ্ছে। খেয়াল করে দেখো তাহলে আমাদের এক কেন্দ্রিক সরকার কি বলতেছে, যার কি শাখা বশাখা, ওর কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই, ওর কোনো কিন্তু বন্ধু বান্ধব নাই, তার মানে অঙ্গ প্রদেশ নাই, তার মানে ওর কোনো বন্ধু বান্ধব হয় না, ওর হচ্ছে কোনো অঙ্গরাজ্য নাই, তার মানে ও কি সিঙ্গেল, ও হচ্ছে সিঙ্গেল ম্যান। তাহলে এই যে দেখো স্বাধীন ভোগ করতে পারে না, মানে অঙ্গরাজ্য থাকলেও তারা কি স্বাধীনতা না, ওদের উপর ডমিনেট করে, এই তুই চাল খালি কি জন্য, তোর তো চাল খাওয়া উচিত হয় নাই, এরকম ধরে রাখো। আঞ্চলিক বা প্রাদেশিক সরকার ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক সেনা, অন বলতেছে যে একা একা বাইরে যাবে, বলছে না 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 হবে না, গেলে আমার সাথে যেতে হবে। খেয়াল করে দেখো তাহলে আমরা বুঝলাম কি, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে কি সেন্ট্রাল পয়েন্ট থেকে সারা দেশ নিয়ন্ত্রিত হয়। এখানে অঙ্গরাজ্য যদিও থাকে তাহলে সে অঙ্গরা স্বাধীন হয় না, সর্বক্ষমতার অধিকারী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটাকে আমরা এক কেন্দ্রিক সরকার বলি। এক কেন্দ্রিক সরকারের উদাহরণ কোনটা, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ ইত্যাদি। এক কেন্দ্রিক সরকারের ক্ষেত্রে বৈশিষ্ট্য কিরকম আছে খেয়াল করে দেখো, একক আনুগত্য থাকে, ক্ষমতার কেন্দ্রিকতা, মানে কি এখানে সরকার তো, মানে এখানে তো আর তো কোনো, মানে মুরগির তো আর কোনো বন্ধু বান্ধব নাই, তাহলে মুরগি কি একক সত্তা, তার মানে এখানে আদর্শটা কত হচ্ছে, একক হচ্ছে, অর্থাৎ আর কোনো প্রদেশ নাই, প্রদেশ হচ্ছে একটা, যেহেতু আর কোনো প্রদেশ নাই তাহলে আমরা একক আনুগত্য তৈরি করতেছি আমরা। ক্ষমতার কেন্দ্রীভূত, মানে সেন্ট্রাল পয়েন্ট থেকে সারা দেশ নিয়ন্ত্রিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন, কেন্দ্রীয় সরকার কোনটাকে বলা হচ্ছে, যে শুধু ঢাকাতে যারা থাকে সেখান থেকে দেশ সার্কুলেশন হচ্ছে পাওয়ার, তাই এই পাওয়ার সার্কুলেশনটাকে আমরা বলতেছি হচ্ছে কেন্দ্রীয় জায়গা। প্রদেশগুলো একমাত্র এজেন্ট মাত্র, যদি প্রদেশ থাকে, এখানে প্রদেশ থাকা ম্যান্ডেটরি না, যদি প্রদেশ থাকে তাহলে তারা কি এজেন্টের মতো কাজ করে, দালালের মতো কাজ করে, সরকার যা বলতেছে সেটাই শুধু ভাগ করে দেয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, মানে প্রদেশগুলো নিজের জায়গায় স্বাধীন না। সুপরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ কি যে কোনো সময় সংবিধানটা পরিবর্তন করতে পারে, কারণ কি ওই যে 2/3 ভোটে যে ইলেক্টেড পার্লামেন্টারি মেম্বার হয়ে গেছে, এই জন্য যে কোনো সময় সরকারে পরিবর্তন করে দিতে পারতেছে সংবিধান। এবার আসো এক কেন্দ্রিক সরকারের গুণাবলী কি কি। এটা হচ্ছে নমনীয় সরকার, মানে কি এটাতে বেশি ঝামেলা নাই, তুমি এক কেন্দ্রিক সরকার বুঝতে তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট একবার রিডিং করে নিলে আচ্ছা কেন্দ্র থেকে সবকিছু সার্কুলেশন হয়, আচ্ছা ঠিক আছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব, কারণ কি অন্য প্রদেশ নাই, বা প্রদেশ থাকলেও তারা কি স্বাধীন না, তাদের কাছে জিজ্ঞেস করার দরকার নেই। অপচয় রোধ হয়, কারণ একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী, মানে ছোট দেশগুলোর জন্য দরকারি। রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, সুশাসনের নিশ্চয়তা তৈরি থাকে, কারণ কি একটা জায়গা থেকে পুরো একটা দেশকে কন্ট্রোল করা হচ্ছে, এখানে আরো দেশগুলোর মাধ্যমে কোনো ডিসিশন মেকার আর উপস্থিত থাকতেছে না। এবার আসো যুক্তরাষ্ট্রীয় সরকার।
আচ্ছা, এবার হচ্ছে কমেন্ট বক্স শান্ত, কমেন্ট বক্স একদম শান্ত, বাড়তি কোনো কমেন্টিং হবে না এখন থেকে, বাড়তি কোনো কমেন্ট হবে না, একদম কমেন্ট বক্স শান্ত। বাড়তি কমেন্ট হলে আমি স্টাফকে বলবো ব্যান করতে, একদম শান্ত। আমি নিজেও ব্যান করতে পারবো, আমার কাছেও অ্যাডমিনশিপ আছে। তো বাড়তি কমেন্ট করবা না এখন থেকে। যুক্তরাষ্ট্রের সরকারটা খুব ভালো করে বুঝতে হবে, খেয়াল করে দেখো। যুক্তরাষ্ট্রীয় কথার মাঝখানে আমরা বুঝতে পারতেছি কি যে এখানে দুইটা রাষ্ট্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ কি দুইটা রাষ্ট্র যোগ হয়ে যেটা গঠন করতেছে সেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতেছি। এখন এই যুক্তরাষ্ট্রের সরকারটা কি হতে পারে খেয়াল করে দেখো। ইংরেজিতে ফেডারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ, তার মানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ফোয়েডাস থেকে উদ্ভূত হয়েছে। কারণ ফেডারেশন শব্দটা কি ল্যাটিন শব্দ, ফোয়েডাস থেকে উদ্ভূত হয়েছে বা উৎপন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে সন্ধি বা মিলন, অর্থাৎ কি একত্রে থাকা। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। অর্থাৎ কি কতিপয় রাষ্ট্র একাকীবোধ হয়ে গেলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না হয়ে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন যুক্তরাষ্ট্রের সরকার গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলা হয়। খেয়াল করে দেখো 1947 সাল অনেকগুলো ভারতের প্রদেশ চাইছিল যে তারা কি করবে, নিজেরা একমত থাকবে, কিন্তু তারা যখন দেখলো যে ভারত সব থেকে বড় একটা কান্ট্রিতে পরিণত হচ্ছে, তারা কি করলো, নিজেদেরকে প্রদেশ ঘোষণা করলো। প্রদেশ ঘোষণা করে ভারতীয় কেন্দ্র সরকারের অধীনে তারা চলে আসলো। তারপরে তারা কি, তারা চাইলে স্বাধীন থাকতে পারতো, কিন্তু আলটিমেটলি তারা চাইলে স্বাধীন থাকে নাই। যেহেতু স্বাধীন থাকে নাই, একটা নিজের রাষ্ট্র হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, পরবর্তীটা যাই তাহলে আমরা। যুক্তরাষ্ট্রের সরকার সংবিধান কর্তৃক কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। কেন্দ্র এবং প্রাদেশিক সরকার নিজ ক্ষেত্রে স্বাধীন এবং স্বতন্ত্র। যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত হয়। যুক্তরাষ্ট্রীয় আদালতের ওপর সংবিধানের ব্যাখ্যা করার চরম ক্ষমতা ন্যস্ত থাকে। এইচ.এফ. ফাইনার বলছে যে যখন কর্তৃত্ব এবং ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় এবং অন্যান্য অংশ ওই সমস্ত আঞ্চলিক সংঘের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থার অর্পিত থাকে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। অর্থাৎ কি যে একটা সেন্ট্রাল জায়গা থেকে যখন পুরো একটা দেশ অনেকগুলো রাজ্যকে কন্ট্রোল করা হয়, তখন সেটাকে আমরা যুক্তরাষ্ট্র বলতে পারছি। যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য সমূহ দেখো। এখানে সংবিধানের প্রাধান্য থাকে, যুক্তরাষ্ট্রীয় মনোভাব, অর্থাৎ কি আমাদেরকে মিলেমিশে ঘর সংসার করতে হবে, অর্থাৎ কি যৌথ ফ্যামিলির মতো একটা সংসার। দুই ধরনের সরকার থাকে, একটা হচ্ছে কেন্দ্র সরকার আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার বা প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার। দ্বৈত নাগরিকত্ব, যে ভারতের কেন্দ্রীয় সরকার একটা নাগরিকত্ব থাকে এবং সে যে রাজ্যের অন্তর্ভুক্ত সে রাজ্যের একটা অন্তর্ভুক্ত কার্ড থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন ভারতীয় রাজ্যসভা এবং ভারতীয় লোকসভা। এরপর হচ্ছে লিখিত সংবিধান, এখানে সংবিধানটা কি থাকে, লিখিত অবস্থায় থাকে। হ্যাঁ মো, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন দিই, ক্লাসে আছি। ইমার্জেন্সি কি? আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা খেয়াল করে দেখো, সংবিধানের প্রাধান্য থাকে এখানে, এখানে কি থাকে, সংবিধানের প্রাধান্য থাকে। এরপরে যুক্তরাষ্ট্রের মনোভাব থাকে, দুই ধরনের সরকার থাকে, দ্বৈত নাগরিকত্ব থাকে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে, লিখিত সংবিধান থাকে। এই 6টা পয়েন্ট আমাদেরকে ঠাড়া মুখস্থ করতে হবে। এবার আসবো আমরা যে এই সরকারটা থাকলে লাভ কি কি, লাভটা আমাদের একটু পড়তে হবে। খেয়াল করে দেখো, জাতীয় ঐক্যের সাথে আঞ্চলিক স্বতন্ত্রতার সমন্বয় থাকে। এখানে কি বলতেছে যে জাতীয় যে ঐক্যটা থাকবে, অর্থাৎ কি ভারতের দিল্লি কি সেন্ট্রাল পয়েন্ট, দিল্লির সাথে কি হবে, ভারতের যত 28টা রাজ্য আছে 28টা রাজ্যের কি একটা কমিউনিকেশন তৈরি হবে। এরপরে বৃহৎ এবং বৈচিত্র্যময় রাষ্ট্রের উপযোগী, মানে এটা কি ভারতের মতো বড় একটা রাষ্ট্রের জন্য উপযোগী। এটা স্বৈরতন্ত্র প্রতিরোধ করে, অর্থাৎ কোনো একটা রাজ্য যদি স্বৈরতন্ত্র হয়ে যায় বাকি রাষ্ট্রের দ্বারা কি সেটা প্রতিরোধ করার সক্ষমতা তৈরি হয়।
কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস পায়, আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে, রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। খুব সহজ সহজ, এটা যদি তোমরা মুখস্থ না করে রিডিংও পড়ো তারপরেও পড়া হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সরকারের ত্রুটিসমূহ নিম্নরূপ। এক, ব্যয়বহুল সরকার ব্যবস্থা। এটা কি হচ্ছে সরকার ব্যবস্থা? ব্যয়বহুল, অনেক বেশি, মানে এখানে কি হইতেছে, অনেক বেশি খরচা হয়। কারণ কি, কেন্দ্র সরকারও আছে, আবার অনেকগুলো এমপি, আবার আঞ্চলিক সরকারও আছে, মানে দুইটা সরকারই হচ্ছে কম্বিনেশন করতে হয়। শাসনতান্ত্রিক জটিলতা থাকে, অনেকেই কেন্দ্র সরকারের যে টার্মটা আছে, যে ফাউন্ডেশনটা আছে, কিভাবে তৈরি হয়, কিভাবে চলে, এগুলো বুঝতে পারে না। সরকার দুর্বল হয়, কারণ কি, সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে প্রাদেশিক সরকারের অনুমতি নিয়ে আসতে হচ্ছে। তো এই সমস্যাগুলো কি অনেক জটিল একটা সমস্যা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা হয়, নাগরিকে ঔদাসীনতা বৃদ্ধি পায়, অর্থাৎ কি, নাগরিকগণ কোন দিকে যাবে সেটা ডিসাইড করতে পারে না, এই জন্য কি সমস্যা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রীয় সরকার তোমাদের এবং এককেন্দ্রিক সরকার তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ, কল্পনার বাইরে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটু কোর্সের প্রচার করে দেই, না করলে আবার হচ্ছে তোমরা মন খারাপ করবা। সেটা হচ্ছে, তোমরা যারা যারা এখন পর্যন্ত FRB 4 কোর্স এনরোল করোনি, তাদের কাছে এখন হচ্ছে সুযোগ কি, তাদের কাছে এখন সুযোগ হচ্ছে 8 করি একটু, আচ্ছা এটা তো F হইল না, ফা হয়ে যাবে আবার, FRB, এই তো বি, FRB 4 নাটক করতেছি ক্লাসের মধ্যে আর কি 1 FRB 4 কোর্স এনরোল করো নেই, তোমরা দ্রুত এনরোল করে ফেলতে পারো, প্রি বুকিং অনগোয়িং। এবং এই কোর্সটা এনরোল করার মাধ্যমে তুমি তোমার জীবনে HSC-তে A+ আনতে যতটুকু সম্ভব ততটুকু এই ক্লাসের সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ, যেটা আমরা অলরেডি এখন শুট করতেছি, এরপরে রিটেন ব্যাচ তো পাইতেছো, আনলিমিটেড MCQ এক্সাম পাইতেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবা। যারা 4.0-তে আসো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি হয়ে গেছে, মানে এখন তোমাদেরকে দেওয়া বাকি, আমরা সবকিছু কাজ ফর্মালিটিস পূরণ করে ফেলছি, তোমাদের শুধু অ্যাড করা বাকি আছে। এরপরে হচ্ছে ড্যাশবোর্ড পাইতেছো, তোমরা লিডার বোর্ড পাইতেছো। মানে তোমরা যদি এখানে সব থেকে লাভটা কি, তোমরা ধরো আমার ক্লাসের পিডিএফ ডাউনলোড করো নাই, তাহলে এখান থেকে তোমাদের পার্সেন্টেজ দেখাবে যে 75% তুমি এই ক্লাসটা করছো, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পর 100 মার্ক থাকবে। অর্থাৎ তুমি যত ক্লাস করছো 25 পাইলা, পিডিএফ দিছো 25 পাইলা, তারপর রিটেন ব্যাচ দিছো 25 পাইলা, MCQ দিছো 25 পাইলা, অর্থাৎ কি 100-এর উপর প্রত্যেকটা ক্লাসের পর মার্কিং থাকবে। তো তোমরা যেহেতু নিজেই নিজেকে দেখতে পারবা, তোমরা আমার সকালের পোস্ট মানে দুপুরের পোস্টটা দেখলেই বুঝবা যে তোমরা নিজেরাই নিজের মেন্টর হিসেবে থাকতে পারবা। তো আর এই কোর্সটা চলবে তোমাদের পরীক্ষা পর্যন্ত, তো তোমাদের এর মধ্যে প্যারা নেওয়ার দরকার নাই যে আলটিমেটলি হবে কি হবে না। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কি প্রি বুকিং এর লিঙ্ক হচ্ছে তোমাদের ক্যাপশনে অ্যাড করা আছে, সেখান থেকে তোমরা ইনশাল্লাহ প্রি বুকিংটা দ্রুত করে ফেলো। আচ্ছা, আজকে তোমাদের একটু সংসদীয় সরকারের ধাঁচটা একটু তোমাদের কানে পৌঁছাই দিই, ঠিক আছে? ভাইয়া 3 নাম্বার র্যাঙ্কে ছিলাম সিভিক্স এক্সামে, সাবাস, ভেরি গুড। দেখো তোমরা লিডার বোর্ড কিন্তু দেওয়া আছে, লিডার বোর্ড এই জন্যই দেওয়া আছে যে যারা যারা এক্সাম দিচ্ছে সবার মাঝখানে তোমার পজিশনটা কেমন, অর্থাৎ মানে তুমি যাদের সঙ্গে ক্লাস করতেছো তাদের সাথে হচ্ছে তুমি কানেক্ট হতে পারতেছো কিনা, সেটা কিন্তু ড্যাশবোর্ডের মাধ্যমে তুমি বুঝতে পারবা। ভাইয়া কোর্স কত টাকা, তুমি পেজে মেসেজ দাও, ডিটেল পুরো দেওয়া আছে, কোর্স কত টাকা রেখে প্রি বুকিংটা করে ফেলো, প্রি বুকিং না করলে ছাড় পাবা না। ওকে, চলো এখন আমরা সংসদীয় সরকারটা কি এটা একটু জেনে আমরা ইনশাল্লাহ কোথায় মুভ করব, MCQ-তে মুভ করব। দেখো, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কোনটা? অধ্যাপক গার্নারের মতে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রশাসক বা মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকে, যেখানে প্রকৃত শাসক আইনসভার নিকট দায়ী থাকে। এখন কথা হচ্ছে ভাই, আইনসভা কারা? আইনসভাটা হচ্ছে
যারা সংসদ সদস্য নির্বাচিত হয় তারা যেখানে বসে আইনটা প্রণয়ন করে সেটাকে আইনসভা বলা হয়। আচ্ছা, দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে, সাজেশন অলরেডি পেজে অনেকবার আপলোড করা হয়ে গেছে, তো রেগুলার তো ভাই আপলোড করা সম্ভব না, তাই না? একটা জিনিস তো একটা রিদম থাকে। আচ্ছা, তাহলে এখন দেখো, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে, সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রীদের হাতে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা, সংগঠক, সরকার প্রধান। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ সংসদ বা আইনসভার কাছে দায়বদ্ধ থাকে তাকে আমরা সংসদীয় বা মন্ত্রিপরিষদ সাহিত্য শাসন ব্যবস্থা বলি। খেয়াল করে দেখো, এই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসন যে ব্যবস্থাটা আছে সেই শাসন ব্যবস্থাটার মেইন থিমটা কোনটা? মেইন থিমটা হচ্ছে যে এখানে সবসময় কি আমরা যে এমপি গুলাকে সিলেক্ট করব, মানে যাদেরকে আমরা ভোট দিব, তারাই সংসদে যেয়ে বসে যখন সরকার পরিচালনা করবে এবং প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং প্রধানমন্ত্রী নিজে আবার মন্ত্রী নির্বাচন করবে, সেটাকে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা কিংবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলে থাকবো। এমসিকিউতে আসে যে সংসদীয় সরকার ব্যবস্থার অপর নাম কি, কিংবা ক নাম্বারে এটা সবসময় এসে থাকে, কিংবা ক নাম্বারে এভাবেও আসে যে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের ব্যবস্থা কাকে বলা হয়। এই জন্য নিচের যে দুই লাইনটা আছে সেই দুই লাইনটা, আস্থাভাজন শব্দের অর্থ কি? আস্থাভাজন মানে যাদের উপর বেশি আস্থা করে তাদেরকেই মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা হচ্ছে বড় কথা। আজকেও এক্সাম নিব। হ্যাঁ ভাইয়া, আপনার ক্লাস 79 পাইছিলাম টেস্ট এক্সামে। থ্যাংক ইউ নিধি, ব্যাপক নাম্বার পাইছো। সেকেন্ড পেপারে 89 পাওয়াটা অনেক ভালো, কংগ্রাচুলেশন। সবাইকে এতখানি পর্যন্ত বুঝছি, কারোর মধ্যে কি কোনো ঝামেলা আছে? কারোর মধ্যে কোনো ঝামেলা আছে? মানে সবার মধ্যেই তো ঝামেলা আছে, কিন্তু আলটিমেটলি আর কি পড়তে কোনো ঝামেলা আছে কিনা। আচ্ছা, শফিকুল ইসলাম ইকরাম, তোমার কি ব্রেনে পানি জমছে? তোমাকে তো একটু আগেই বললাম যে দ্বিতীয় পত্রের সাজেশন পেজে অনেকবার আপলোড করা হয়ে গেছে। রেগুলার প্রত্যেকটা সাবজেক্টের মানে সাজেশন আপলোড করবে একটা মানুষ? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা এমসিকিউতে আগাচ্ছি। খেয়াল করে দেখো, সরকারের প্রধান লক্ষ্য কোনটা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সরকারের প্রধান লক্ষ্য কোনটা, অর্থাৎ কি একটা সরকার নির্বাচিত হয়েছে, তার প্রধান লক্ষ্য কোনটা? সে কি কঠোর আইন অনুসরণ করবে, জনকল্যাণ নিশ্চিত করবে, নৈতিকতা নিশ্চিত করবে, নাকি বিদ্রোহ দমন করবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ম্যাক্সিমামই অনেকেই ভুল উত্তর দিবে। একটু তোমরা চেষ্টা করো তো দেখি, 1 নাম্বার থেকে শুরু এবং শেষ পর্যন্ত অন্তত লিখে রাখবা যে ভাইয়া কয়টা এমসিকিউ ভুল হচ্ছে, কয়টা এমসিকিউ সঠিক হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো। কারণ এখন তো ওয়েবসাইট নাই ক্লাসের মাঝখানে, তো আর কি সুবিধা হতো আর কি। আচ্ছা, 1-এর খ একটু ভালো করে উত্তর দাও, কোনটা হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। একের বি, জনকল্যাণ নিশ্চিত করার কথা বলা হচ্ছে। জনকল্যাণ নিশ্চিত করা, ঠিক আছে, উত্তর বুঝলাম, জনকল্যাণ নিশ্চিত করা। 2 নাম্বার দেখো, বর্তমান রাষ্ট্রগুলোর অধিকাংশের প্রকৃতি হলো সমাজতান্ত্রিক,
পুঁজিবাদী নাকি কল্যাণমূলক? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নাম্বার, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে প্রশ্ন 2 নাম্বার কিন্তু প্রশ্নের ধরন হচ্ছে 1 নাম্বার। ফাবিহা কি হয়েছে? আমি টেস্ট সিভিক্স সেকেন্ড পেপারে 87 পাইছি। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, সাবাস বাঘের বাচ্চা। দুইয়ের গ একনায়কতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর কল্যাণমূলক বলতেছে। না না ভাই, এখন আমাদের সমাজটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুঁজিবাদী আর একটা হচ্ছে কল্যাণমূলক। পুঁজিবাদী এবং আরেকটা হচ্ছে কল্যাণমূলক। সমাজতান্ত্রিক দেশ কয়টা আছে পৃথিবীতে? পৃথিবীতে সমাজতান্ত্রিক দেশ কয়টা আছে কেউ কি জানো? এই যে আন্দাজে ঢিল মারলা যে সমাজতান্ত্রিক, কয়টা সমাজতান্ত্রিক দেশ আছে পৃথিবীতে? 3 নাম্বার দেখো, একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র বিরোধী, কেননা এখানে জনগণকে মেনে নিতে হয় একমাত্র আদর্শকে, একক নেতৃত্বকে, একক দলকে। 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনের ডি, তিনটাই মেনে নিতে হচ্ছে। হ্যাঁ সাবাস, 3টাই। কারণ কি, গণতন্ত্রের বিরোধী মানে কি, এখানে একক সবকিছু হয়ে যাবে। 4 নাম্বার দেখো, আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন সংশোধন, সংবিধান প্রণয়ন সংশোধন, অধ্যাদেশ জারি করা। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্নটা একটু খাতায় নোট করে নাও। 4 নাম্বার প্রশ্নটা একটু খাতায় নোট করে নাও। গ গ গ ওকে, দেখো 4-এর ক হবে উত্তর, তাই না? খেয়াল করে দেখো, এখানে অধ্যাদেশ জারিটাই তোমাদের বলে দিচ্ছে যে এখানে উত্তরটা কোনটা হবে অ্যাকচুয়ালি। মানে অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার? শাসন বিভাগের। তার মানে যেহেতু অধ্যাদেশ জারি শাসন বিভাগের ক্ষমতা, তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি কি, যে এখানে আর কারো কোনো কাজ নাই। 5 নাম্বার দেখো, সরকারের যে বিভাগ আইনের ব্যাখ্যা প্রদান করে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দাও তো দেখি, আইনের ব্যাখ্যা কারা প্রদান করে? পাঁচ নাম্বার, যারা যারা এই প্রশ্নের উত্তর যারা ভুল করবে তাদের বেঁচে থাকার অধিকার নাই। তারা আজকে রাতে পানি খেয়ে ঘুমায় যাবা, সকালে উঠে প্রস্রাব করবা না, তোমাদের শাস্তি এটাই। বুঝতে পারছো? পাঁচের সি, সাবাস, বিচার বিভাগের ক্ষমতা। 6 নাম্বার দেখো, বাংলাদেশের মন্ত্রীরা জাতীয় সংসদ সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন, কাজেই মন্ত্রীরা হলো আইন বিভাগের সদস্য, শাসন বিভাগের সদস্য, বিচার বিভাগের সদস্য। 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
বহুপদী এমসিকিউ গান দেওয়ার কারণটা হচ্ছে পরীক্ষা সেন্টারে তোমাদের অনেকেরই অভিযোগ হচ্ছে ভাইয়া বহুপদী এমসিকিউগুলা পড়তে সমস্যা হয়, কারণ দুইটা উত্তর আইডেন্টিফাই করতে গেলে ঝামেলা পোহাইতে হয়। এই জন্য আজকে কয়েকটা বহুপদী দিছি যাতে অন্তত প্র্যাকটিসটা তৈরি হয়। ওকে, 6 হয়ে গেছে। দেখো 6-এর হচ্ছে 1 ও 2, তোমরা ভালো উত্তর দিচ্ছ আজকে, থ্যাংক ইউ সো মাচ। মাসুদের বন্ধু মাসুদ, দুনিয়ার সব জায়গায় মাসুদ আছে, সেটা ডিসি মাসুদ হোক আর ওবায়দুল কাদেরের মাসুদ হোক। আবার শুরু করছো পুরাতন খেলা, তুমি কি ভালো হবা না? মাসুদের বন্ধু অসীম ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। এদেশের অসীমের ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক অধিকার, মানবাধিকার, সামাজিক অধিকার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরে মারেন তেলা কথা মারেন ছাড় কথা মারেন যাদের কালে নিজের চপ বলে মারে খসা দিলেই মরে তেলার ঘরে তেলে তেলে চড়া জায়গায় খেয়ে জায়গায় ঘরে উপরে এখানে চিঠা মারে। ঠিক আছে, 7 নাম্বার। তাহলে 7 নাম্বার হচ্ছে কি? 7 নাম্বার হচ্ছে মৌলিক অধিকার তো পাবে না, কারণ মৌলিক অধিকার হচ্ছে দেশের অভ্যন্তরে যারা থাকে তারা হচ্ছে মৌলিক অধিকার ভোগ করে থাকে। এর জন্য উত্তর হবে 2 এবং 3, 2 এবং 3, খ নাম্বার হচ্ছে এটার উত্তর। 8 নাম্বার দেখো, মিস্টার রবিন জাতীয় সংসদ সদস্য, এবছর তিনি ওআইসির মহাসচিব পদে নির্বাচন করেন। এখানে মিস্টার রবিন নাগরিকতার যেরূপ প্রতিফলিত হয়েছে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, জাতীয় সংসদের সদস্য আবার অন্যদিকেও আছে। জাতীয় সংসদের সদস্য আমার অন্যদিকেও আছে, তার মানে বুঝতেছে কি যে আমাদের এখানে দুইটা জাতীয় এবং আন্তর্জাতিক দুইটা স্থানীয় শাসন হবে না, স্থানীয় শুধু ইউনিয়ন পরিষদ হবে। কিভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়? ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে, ক্ষমতার কেন্দ্রীকরণের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। 9 নাম্বার প্রশ্নের উত্তর করো, 9 নাম্বার প্রশ্নের উত্তর করো সবাই। এই তো আটকে গেছে, এই তো জায়গায় খেয়ে জায়গায় ব্রেক হয়ে গেছে। খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে 1 এবং 3। ক্ষমতার কেন্দ্রীকরণ করলে তো সবকিছু শেষ, ক্ষমতার কেন্দ্রীকরণ করলে তো সবকিছু শেষ, তাহলে ক্ষমতার কেন্দ্রীকরণ কিভাবে উত্তর হয়? 10 নম্বর দেখো, বিচার বিভাগের কার্যকর থাকে বিচারকদের সুষ্ঠু নিয়োগের পদ্ধতির মাধ্যমে, আইন এবং শাসন বিভাগ নিয়ন্ত্রণ মুক্ত পরিবেশের মাধ্যমে, উন্নত দেশের বিচার ব্যবস্থা অনুসরণ করে। বিচারকদের কার্যক্রমের কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তাহলে কি পাচ্ছে আমরা? 1 এবং 2, বিচার বিভাগে সুষ্ঠু নিয়োগ দিতে হবে এবং আইন বিভাগ এবং শাসন বিভাগ দুটোকে যে কোনো নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে, এটার কোনো বিকল্প নেই। 11 নম্বর দেখো, সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো আইন এবং শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। আইন বিভাগ এবং শাসন বিভাগের কাছে দায়ী রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। 11 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খাতায় নোট করে নাও। 11 নম্বর খাতায় নোট করে রাখো।
খেয়াল করে দেখো, 1 2 3 তিনটাই হবে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানকে চুপ্পুর কোনো কাজ ছিল? কোনো কাজ ছিল না, হিসাব এখানেই শেষ। 12 নম্বর খেয়াল করে দেখো, জনাব ক একটি দেশের রাষ্ট্রপ্রধান, তবে তিনি নামে মাত্র রাষ্ট্রপ্রধান। মন্ত্রিসভার হাতে দেশের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে। মন্ত্রিসভার সদস্যগণ সাধারণত আইন পরিষদের সদস্যদের মধ্য থেকে নিয়োগ লাভ করে। ক নম্বর দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? 12 নম্বর যারা উত্তর দিতে পারবে না তাদের খবর আছে। 12 নম্বর যারা উত্তর দিতে পারবে না তাদের খবর আছে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। খেয়াল করে দেখো, এখানে কনফিউশনটা কি তৈরি হবে যে ভাই এক কেন্দ্রিক হবে নাকি মন্ত্রী পরিষদ হবে। দেখবা সব থেকে স্পেসিফিক উত্তর তোমাকে কানেক্ট করতে হবে, সব থেকে স্পেসিফিক উত্তর কানেক্ট করতে হবে। এই স্পেসিফিক উত্তর কোনটা? মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থাটা। 13 নম্বর দেখো, উক্ত সরকার ব্যবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রী আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিযুক্ত হয়। 3 নম্বর, আইন এবং বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান নয়। 13 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 13 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খাতায় একটু লিখতে হবে। ওকে, 13 নম্বরে মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সরকারের অবস্থা, মানে কি সংসদীয় সরকারের বৈশিষ্ট্য কোনটা জানতে চাইছে। তাহলে 1 এবং 2, এখানে কি আইন এবং বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান নয়? অবশ্যই বিদ্যমান। তার মানে কি এর উত্তরটা ভুল। রওশনের বাবা সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত। তার সহপাঠী শাকিলার বাবা চুরির মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়। শাকিলা বাবার মুক্তির জন্য রওশনের বাবার সহযোগিতা চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেওয়া বা নিরাপদের মুক্তি দেওয়া আমার দায়িত্ব। রওশনের বাবাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রামের মাতাব্বর, বিচারক নাকি সংসদ সদস্য? 14 নম্বর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সোহানা আক্তার ভাইয়া, মা বলেছে স্যার যদি এমন হয় স্টুডেন্ট হাসতে হাসতে শেষ। আসসালামু আলাইকুম আন্টি। ধন্যবাদ আন্টি, দোয়া রাখবেন। ওকে, বিচারক তাহলে হচ্ছে অনেকে কিন্তু সংসদ সদস্য দেখবা, খেয়াল করে দেখবা অনেক এমপি মন্ত্রী কিন্তু এলাকায় যায় কিন্তু বিচার করে, তো ওটাও ধরা যাবে না, আমাদের বইয়ের পড়া পড়তে হবে। তাহলে খেয়াল করে দেখো পরবর্তী অংশ, তাহলে কি রওশনের বাবা নিরপেক্ষ কর্মকাণ্ডের ফলে সমাজে কি হবে? আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে, অন্যায়ের অত্যাচার দূর হবে। 15 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি। তাহলে একই প্রশ্ন, একই প্রশ্ন, একটু খেয়াল করে দিলে উত্তর দিতে পারবা। খেয়াল করে দেখো, 1 2 3, যদি বিচারক ভালো হয় তাহলে সমাজের সব কাঠামোই ভালো হবে, অন্যায় দূর হবে, সুশাসন আসবে, আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে। রিক্সা চালক কুতুব ট্রাকের ধাক্কায় নিহত। সংবাদটি পত্রিকায় প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের একজন বিচারক দুর্ঘটনার ব্যাখ্যা চেয়ে আদালতে
জারি করেন, মানে কি রুল জারি করছে একটা আর কি। এটা কি কাজ, কোন ধরনের কাজ? এটা কি প্রশাসনিক কাজ, উদ্দেশ্য প্রণোদিত কাজ, নির্বাহী কাজ নাকি দাপ্তরিক কাজ? দাপ্তরিক বলতে কি বোঝায়? টেবিল ডেস্কের কাজ। তাহলে এটা হচ্ছে স্বপ্রণোদিত। তাকে কিন্তু কেউ বলে নাই যে তার বিরুদ্ধে মামলা করতে বা ট্রাকের কাছে জবাব দিয়ে চাইতে, তাহলে সে নিজের জায়গা থেকে করছে, তাহলে সেটা হচ্ছে স্বপ্রণোদিত। সুপ্রিম কোর্টে এ ধরনের ভূমিকা কোন ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? সামাজিক, মৌলিক, রাজনৈতিক নাকি মানবাধিকার? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ যে কেউ সুপ্রিম কোর্টের কাছে মৌলিক অধিকার সম্পর্কে জবাবদিহিতার জন্য প্রশ্ন করতে পারবে। কারণ কি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক নির্বাচিত। পক্ষান্তরে ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত হয়। উভয় দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত ক্ষমতা চর্চা করে এবং মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সংসদীয়। 18 নম্বর প্রশ্নের উত্তর করো। 18 নম্বর প্রশ্নের উত্তর করো। চারটা দিছে আজকে। কে থাকবে? কে থাকবে? মিনিট। আচ্ছা দেখো 18 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে প্রজাতন্ত্র এবং সংসদ। প্রজাতন্ত্র দেখে কেউ চিন্তা করবে না যে উত্তর ভুল আসছে, না, প্রজাতন্ত্র গণতন্ত্রের নামান্তর। বাংলাদেশের আইনসভার নাম কি? পার্লামেন্ট, সিনেট, কংগ্রেস নাকি জাতীয় সংসদ? উত্তর হচ্ছে জাতীয় সংসদ। এরপরে আসো, জনাব রাশেদ জনগণের নির্বাচিত প্রতিনিধি। দেশের আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনাব মঞ্জুর একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। আইন প্রণয়নের ক্ষেত্রে তিনিও সাহায্য করে থাকে। অর্থাৎ রাশেদ কি, মানে তিনি হচ্ছে কি আইন প্রণয়নে সাহায্য করতেছে, আইন প্রণয়নের সাহায্য করতেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে জাতীয় সংসদের একজন সদস্য। 21 নাম্বার, জনাব মঞ্জুর একজন আইন বিভাগের সদস্য, শাসন বিভাগের সদস্য, একজন আমলা। উদ্দীপক যদি ভালো মতো পড়ো তাহলে আলটিমেটলি শাসন বিভাগের সদস্য, আমলা, এই দুটো বুঝতে কোনো অসুবিধা হবে না। আইন বিভাগের কাজ বোঝা সব থেকে সহজ। এখানে দেখবা আইন প্রণয়ন বা তৈরি কথাটা উল্লেখ করে দেওয়াই থাকে। প্রণয়ন বা তৈরি লেখা থাকলেই বুঝবা যে অপশনে আইন বিভাগ ইন্ট্রো নিয়ে নিছে। ঝামেলাটা হয় শুধু শাসন বিভাগের ক্ষেত্রে। যুদ্ধ পরিচালনা করে কোন বিভাগ? যুদ্ধ, দেশে একটা জরুরি অবস্থা তৈরি হয়ে গেছে, সে জরুরি অবস্থা কার মাধ্যমে আর কি পরিচালিত হবে? খেয়াল করে দেখো, অনেকেই বলবে আইন বিভাগ, অনেকেই বলবে শাসন বিভাগ, অনেকেই বলবে সামরিক বিভাগ। তবে যুদ্ধটা তৈরি করবে কে, মানে যুদ্ধের পারমিশনটা দিবে কে? পারমিশন দিবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুগত বিভাগের নাম কি? শাসন বিভাগ। তাহলে উত্তরটা হচ্ছে শাসন বিভাগ। সামরিক বিভাগ হচ্ছে যুদ্ধটা করবে কিন্তু পরিচালনা করবে না, তারা ময়দানে যায় ঠাইটুই করবে আর কি শুধু। তেইশ নাম্বার দেখো, সামরিক বাহিনীর প্রধান কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 23 নাম্বার, সামরিক বাহিনীর প্রধান কে? দেখো খুবই সুন্দর একটা উত্তর, তবে অনেকেই ভুল করবে। খেয়াল করে দেখো, সামরিক বাহিনীর প্রধান হচ্ছে সেনাপ্রধান। সামরিক বাহিনীর প্রধান হচ্ছে সেনাপ্রধান। তবে রাষ্ট্রের সর্বাধিনায়ক হচ্ছে কে? রাষ্ট্রপতি। এটা হচ্ছে কে? সর্বাধিনায়ক। আর এখানে মেইনলি ইন্ডিকেট করছে কাকে? সেনাপ্রধানকে ইন্ডিকেট করছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই জন্যই দিছি আর কি। অ্যাডমিশনে গেলে এগুলো ভালো করে বুঝতে পারবা ইনশাল্লাহ। অধ্যাদেশ জারি করে কে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অধ্যাদেশ 24 নাম্বার, অধ্যাদেশ 24 নাম্বার।
উত্তর হচ্ছে 24-এর অধ্যাদেশ জারি করবে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আনুগত্য শাসন বিভাগ। লাস্ট এমসিকিউ আজকের, আর্থিক খাতে নির্বাহী বিভাগকে, আর্থিক খাতের নির্বাহী বিভাগকে অর্থাৎ কি আর্থিক খাতটা কন্ট্রোল করে কার মাধ্যমে? খেয়াল করে দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকে বুঝবা না। এটা হচ্ছে অর্থ বিভাগ। অর্থ বিভাগ হচ্ছে বাংলাদেশের আর্থিক যে খাতগুলো আছে সেগুলো কন্ট্রোল করে এবং বাজেট প্রণয়নে সাহায্য করে। অনেক জায়গায় উত্তরে শাসন বিভাগ দেওয়া আছে কিংবা বাংলাদেশ ব্যাংক দেওয়া আছে, উত্তরগুলো ভুল। তোমরা উত্তর দেখাবো হচ্ছে অর্থ বিভাগ। আচ্ছা, আজকে আমাদের অ্যাসেসমেন্ট এতটুকুই ছিল। তো পরিশেষে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও এবং দ্রুত সময়ে FRB 4.1 কোর্সে এনরোল করে ফেলো। এবং যারা যারা বাকি আছো তারা এখনও প্রি বুকিং করো নাই, প্রি বুকিং কমপ্লিট করে নাও ক্যাপশন থেকে। ঠিক আছে, ভর্তি হলে ভর্তি হবা, ভর্তির টাইম অনেকদিন থাকবে, তো সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নাই। তবে প্রি বুকিংটা এখনই তোমাকে কমপ্লিট করতে হবে। আর দিন শেষে ভাই পড়াশোনা করো, রোজার সময়ে অনেক সময় হাতে থাকে, পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেলে আর কোনো সাবজেক্ট কমপ্লিট করতে, বা এখন যারা চিন্তা করতেছো যে ভাইয়া টাইম আছে 2-3 মাসের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো, এত সহজ না। ল্যাক 2-3 মাসে কমপ্লিট হয় না, রিভাইজ কমপ্লিট হয়। রিভাইজ শব্দের অর্থ কি? তুমি পড়ে ফেলছো, জাস্ট সামারাইজ দেখতেছো। তো রিভিশন করা ব্যাপারটা আলাদা, আর থিওরি A to Z শেষ করা ব্যাপারটা টোটালি আলাদা। তো আমরা চাইবো যে তোমরা একটা ভালো রেজাল্ট করো এবং রেজাল্টের জন্য ইনভেস্ট করো। সহজ কথা, তুমি কোথা থেকে ইনভেস্ট না করলে পাবা না, এত কিছু তুমি মাংনা কোথাও পাবা না। আর মানবিকের টোটাল কোর্স তো কেউ দেওয়াও না। তো তুমি যখন পাচ্ছ না, যেখানে পাচ্ছ সেখান থেকে অন্তত পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত। কারণ HSC-তে A+ খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা মানবিকের শিক্ষার্থী, তো অবশ্যই সেখানে যেও তোমাদের এই A+ এর মার্কটা যুক্ত হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 20 মার্ক থাকে হচ্ছে জিপিএর ওপর, 80 মার্ক থাকে হচ্ছে পরীক্ষার MCQ এর ওপর, 20 থাকে হচ্ছে তোমাদের রেজাল্টের ওপর। HSC-তে 10, HSC দুইটা মিলে এখানে থাকে 10, এখানে থাকে 10। তো তোমার রেজাল্ট যত খারাপ, 10 থেকে তুমি তত মাইনাস হয়ে যাবা। মাথায় রাখবা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 0.05 মার্ক গুরুত্বপূর্ণ। 0.05 মার্কের জন্য কারো চান্স হয় না, 0.05 মার্কের জন্য কেউ সাবজেক্ট পায় না, কেউ ফেল করে, কেউ পাশ করে চান্স পেয়ে যায়। তার মানে এখন থেকে যদি অন্তত পড়াশোনাটা ভালো মতো করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ এটা নিয়ে টেনশন নাই যে কতটুকু পর্যন্ত আগাইতে পারবা। অন্তত ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা সেন্টারে যাইতে পারবা। ভালো প্রিপারেশন নিয়ে যাওয়াটাই মূল কথা। তুমি কতটুকু পরীক্ষায় কমন আসবে না আসবে তার থেকে গুরুত্বপূর্ণ একটা বইয়ের A to Z তোমার কমপ্লিট আছে কিনা। যদি কমপ্লিট থাকে তুমি ভালো পরীক্ষা দেবে, এটা সবাই বলা যায়। আর যারা যারা আজকে 25 পাইছো, 24 পাইছো, 23 পাইছো, তাদের অনেককে থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো রেজাল্ট করছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে উপস্থিত থাকবা। আমরা চেষ্টা করব আগামী ক্লাসটা আরো সুন্দর করে নেওয়ার জন্য। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ 30টা MCQ এর মেগা মডেল টেস্ট হবে। তো সেই ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমাদের আব্বু আম্মুর কাছে আমার সালাম পৌঁছাই দিও। টাটা, গুড বাই।